হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে বুধবার আর এখন বাজে 8:45। আজকেও দেরি হয়ে গেল এই টুকটাক এদিক ওদিক ফোনে কথা টথা বলতে গিয়ে না। তারপর তোমাদের হোয়াটসঅ্যাপের মেসেজের উত্তর দিলাম, আবার ম্যাগির সঙ্গে একটুখানি এদিক সেদিক হলো, আদর টাদর করলাম। এইসব করতে করতে যে কখন দেরি হয়ে যায় বুঝতেই পারি না। আর শীতের দিনে না মানে একদম তাড়াতাড়ি আর কিছু স্টার্ট করাও হয়ে ওঠে না। বাইরে কি হাওয়া দিচ্ছে জানো, আমার খেয়ালই ছিল না। আজকে বিদিশা আমাকে মনে করালো যে গঙ্গাসাগরের হাওয়া এটা। তো তাই আর কি হবে। কনকন করছে ঠান্ডা। আজকে 3:30 পৌনে 4টে নাগাদ মানে ভোর, তখন একবার উঠেছিলাম, দেখছি শোঁ 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 করে আওয়াজ হচ্ছে জানো। এত ঠান্ডা হাওয়া, মানে ঝড়ের মতো আর কি। উফ। আমাদের এখানে স্ট্রে যারা আছে তাদেরকে আমাদের বিল্ডিং এর মানে আমাদের টাওয়ারের একজন থাকে, তোমরা জানো, আগেও বলেছিলাম, সবাইকে জামা দিয়েছে জানো। মানে সব জামা পরেছে, এক একজন গেঞ্জি পরেছে, এক একজন মানে বেল্টওয়ালা জামা পরেছে। এবং এমন না যে মানে আমাদের মানুষদের কোনো জামা কেটে কুটে পরিয়েছে, তা কিন্তু না, পুরোপুরি ওদের জামা কিনে পরিয়েছে। ভদ্রমহিলা ভীষণ ভালো এবং ওদের জন্য মানে প্রাণ দিয়ে করে জানো। ওদের কম্বল দেওয়া এ দেওয়া। কালকে রান্নাঘরের জানলা দিয়ে দেখছি নিজে ম্যাগুর যেরকম বেড ছিল না, ওই রকম বেড অব্দি নিচে দিয়েছে। খুব ভালো কাজ করছে জানো তো। আমার মনে হয় এটা মানে এর থেকে ভালো কাজ আর হয় না, যে অবলা প্রাণীদের কিছু করা বা ওদেরকে সাহায্য করা, ওদেরকে ভালো করে মানে টেক কেয়ার করা। এর থেকে ভালো কাজ আমার মনে হয় একমাত্র মা বাবাকে দেখা। আর এই কাজ ছাড়া আর পৃথিবীতে কোনো ভালো কাজ আছে বলে আমি তো মনে করি না। এই দুটো কাজ হচ্ছে সব থেকে বেস্ট কাজ। তো যাই হোক, এবার তো রান্নাঘরে যেতেই হবে বলো। উফ, যত দেরি হয়ে যাবে তত আবার দেরি হবে। কালকে কত দেরি হয়েছে বলো। 11:15 আমি অ্যাট লাস্ট পাপড়ি চাট নিয়ে মানে ব্রেকফাস্ট খেতে বসেছিলাম। আর আজকে অত দেরি হলে হবে না। তাও দেরি হচ্ছে নাই বা কি, 8:45 বেজে গেছে কম বলো। তবে আজকে রান্নার বিশাল হ্যাপা নেই। আজকে পরোটা করব, বেগুন ভাজা করব, আর কালকের একটু কিমা সেই বেঁচে আছে, লাঞ্চে পুরোটা তো খেতে পারিনি, সেই খাবো। তারপরে কাটলেট আছে 2টো, রাত্রিরে ডিনারে খেয়েছি, আর 2টো বেঁচে আছে। এইসব দিয়ে আমার লাঞ্চ হয়ে যাবে। আর রাত্রিরের জন্যে দেখি একটু ওই আলুর তরকারি বা আলু ভাজা এরম টাইপের কিছু করে রাখবো। ওই পরোটা আরও 2টো করবো, তখন ওই পরোটা বা রুটি যা হোক করে আমার হয়ে যাবে। তাই এইসব মানে প্ল্যান করে রেখেছি। আজকে তোমাদেরও একটা আর্টিকেল পড়ে শোনাবো, খুব ভালো আর্টিকেলটা, মানে একদম বাস্তব কথা যাকে বলে সেটাই পড়ে শোনাবো, ভালো লাগবে। তো এইভাবেই ছোটখাটো একটা ভিডিও তৈরি করব। আর কি, আর শীতের দিনে কি বা করি বলো, একা একা বাড়ির মধ্যে আর ভালোও লাগছে না। আজকে সকালে গুড্ডি একটা নিজের ছবি পাঠিয়েছে, মানে হাতে 2খানা জ্যাকেট। তো মানে বাইরে ওদের বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, বরফটা পড়ছে না বাট বেশ ঠান্ডা। তো যাই হোক, আজকে সকালে ঘুম থেকে উঠেই নিজের মেয়ের ছবি দেখে খুব ভালো লাগলো। হোয়াটসঅ্যাপে একটুখানি চ্যাটিং চুটিং হলো, ওর কাজের প্রেশারটা একটু আজকে কম আছে, তাই জন্যই একটু মেসেজ করলো। বেশি মেসেজ না, ও মানে 6-7টা মেসেজ করেই বাস ও অফ হয়ে গেল। আমি আর কিছু বলিনি, কেননা অফিসের ভেতর তো আছে, অফিসের কাজ তো নিশ্চয়ই আছে। একটু ফুরসুত পেয়ে একটু মেসেজ করেছে, তাই বলে যে একবারে মানে ঘন্টা ঘন্টা মেসেজ করবে তা তো হয় না। যাই হোক, বাবা কি হাওয়া দিচ্ছে গো, মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে জানো। আমি এই দরজাটা বন্ধ করে দিয়েছি, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। যাকগে চলো, কাপড় জামাগুলো শুকিয়ে গেলে বাঁচি জানো। কালকে কাপড় জামা শুকোয়নি, সেই সব দরজার ওপরে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা সেইগুলোকে সব তুললাম, ওই সারা রাত্রির দরজায় ছিল, করে শুকিয়ে গেল। উফ, যাকগে চলে এলাম আস্তে আস্তে রান্নাঘরের কাছে। আমার মেয়েকে একবার দেখিয়ে দিই, দিয়ে আমি এবার স্ট্রিক্টলি রান্নাঘরে চলে যাই। বড্ড দেরি হয়ে যায় জানো, এখন মনে হচ্ছে দেরি হয়ে যায়, এর আগে মনে হয়নি। এই দেখো আমার মেয়ে, এই যে গুটি সুটি মেরে এই ছোট সোফাটায় বসে আছে। তাও সব সময় জামা পরে থাকে, ওকে আমি জামা ছাড়া রাখি না। আগে তবু আধ ঘন্টা মতো রাখতাম, এখন তাও রাখি না, খুব জোর মিনিট 5। ঝিমোচ্ছে, ঘুরে টুরে এসেছে তো, আর ঠান্ডা পড়েছে বলো, ওই বা কি করে বেচারা। ওর আবার ভ্যাকসিন আছে, খুব সম্ভবত 11 তারিখে ওর ডেট ভ্যাকসিনের। ডাক্তারকে কল করতে হবে, তার আগে ওকে আবার একটুখানি বাথ দেবো গরম জলে।
বেশ অনেক দিন হলো আবার বাত হয়নি, ডাক্তার আসবে তো তার আগে একটুখানি বাতটা দিয়ে, এমনি পরিষ্কারই আছে এখন তো, জামা টামাও পরে থাকে, বাট ওই আর কি গরম জলে একটু বেলার দিকে ওকে একটু অল্প করে বাত দিয়ে দেবো। দেখি বাদ দেবো নাকি ড্রাই বাদ দেবো জানি না এখনো, অবস্থা বুঝে ব্যবস্থা। চলো এবার স্ট্রিক্টলি চলে যাই রান্নাঘরে, আর সময় নষ্ট করব না। চটপট পরোটার জন্য ময়দা মাখি, বেগুন ভাজা করি, বাস এইটুকুই তো। চলো এসে গেছি রান্নাঘরে। আর কোথায় যাব বলো, এইটাই একটা ঘর যেখানে এসে কিছু অ্যাক্টিভিটি করি, আদারওয়াইজ তো আর কোনো অ্যাক্টিভিটি নেই। আর বেশ কদিন হলো আমি ফ্যাব্রিকের কাজটা বন্ধ রেখেছি, এবার করা আরম্ভ করব। কেননা ওই বললাম না শোল্ডার পেন হচ্ছিল ভীষণ, কলার বোন শোল্ডার বোন সব কিছুতেই ব্যথা হচ্ছিল ওই ফ্রেমেতে কাজ করে, কিন্তু না করলেও তো চলবে না, তো করব ওই দেখি এই ফ্রাইডে স্যাটারডে সানডে এরম থেকে আবার শুরু করব। তো চলো আগে ম্যাগির মাংস টাংস বসাই। এই দেখো কিচ্ছু নেই, সব খালি এই প্রথম ঢুকলাম, সেই চা নিয়ে বেরিয়েছি আর এই ঢুকলাম, একটু এদিকটা এগোই তারপর আসছি। ম্যাগির মাংস ভাত সব বসিয়ে দিয়ে আমি চট করে এই আটা ময়দা মিক্স করে একটু মেখে নিচ্ছি, 4টে মতো লেচি করব। ম্যাগুর ভাত বসিয়ে দিয়েছি, ওর মাংস বসিয়ে দিয়েছি, আর এই যে আটা ময়দা মিক্স করে মেখে রাখলাম। এখন আগে পরোটাটা ভাবছি যে জাস্ট সেঁকে রেখে দিই ক্যাসিরোলে, আর খাওয়ার আগে একটুখানি এদিক ওদিক করে নেবো, ভেজে নেবো, আর 2টো লেচি রেখে দেবো রাত্রিরের জন্য। আটা ময়দা দিয়ে মেখেছি, আর এই অল্প একটু কিমাও আছে, আর একটু বেগুন ভাজা করব, ব্যাস। দেখছি ইচ্ছে আছে একটু স্যালাড করার, দেখছি স্যালাড করলেও ওই শুধু পেঁয়াজই কাটবো, আর এখন শশা ফশা খেতে ইচ্ছে করছে না। তো চলো আজকে বেশি চাপ নেই, এইটুকুই করে নিই, আর রাত্রিরের একটু আলু ভাজা করে রাখবো ভাবছি, দেখা যাক। পরোটাটা সেকে রেখে দিলাম, আর এই যে চাপা দিয়ে বেগুন ভাজা করছি, বাস তাহলেই হয়ে গেল। আর আলু ভাজা ভেবেছিলাম না রাত্রিরের জন্য করব, তারপরে দেখলাম খেয়াল হলো এই যে 2টো আলু সেদ্ধ করা আছে, তো এটাকে একটুখানি কেটে আর একটু ওই মরিচ অরিগ্যানো এই দিয়ে নুন দিয়ে একটুখানি ওই আলু মরিচ টাইপের করে নেবো। তো এটাই ভাবলাম যে এই আলুটা তাহলে নষ্ট হবে, আর সেদ্ধ আলু দিয়ে আলু ভাজা আমার ভালো লাগে না, তো তাই জন্য এটাই করব। রাত্রিরে আমার সেট রইল। আর ভাতটাকে এবার বন্ধ করে দেবো, বন্ধ করেই দিই, ভাতটা বন্ধ করে এবার ঢাকা দিয়ে দেবো। আর ম্যাগির মাংসটা তো একটু টাইম লাগবে, কাটলেটও আছে 2খানা বেঁচে, তো ব্যাস। আবার কি, আজকে তো ভরপুর খাওয়া দাওয়া, অনেক কিছু আছে, যথেষ্ট। আজকে কটা বাজে বাবা, 9:15 বেজে গেল। আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে ওটস, অনেক দিন ওটস খাইনি জানো তো, যত এই হাবজা কবজা খাওয়া হয়, পাপড়ি চাট অমুক তমুক সেই সব, তবে লোভ যে লাগে না তা না, পাপড়ি চাটটা তো ভালোবেসেই খাই, তবে আজকে ওটস খাবো কলা দিয়ে আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে, বাস। চলো ব্রেকফাস্টের ব্যবস্থা করি। এই যে আলু সেদ্ধটাকে এরম স্কোয়ার করে কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা আর দিয়ে আমি ওই ছেচকি টাইপের একটু করে নেবো। আর এই বেগুন ভাজাটা চাপা দিয়ে দিয়ে করলে না, মানে অল্প তেলেতে, দেখো ছাঁকা তেলেও ভাজছি না কিছু না, ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে ওই চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এরমভাবে তোমরাও করতে পারো। তো বেগুন ভাজাটা হয়ে গেছে, এবার সেম ফ্রাই প্যানেতেই আমি ওই আলু মরিচ একটু ছেচকি টাইপের করে নিচ্ছি, পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দিয়েছি, ওই গোলমরিচের গুঁড়ো একটু অরিগ্যানো নুন এই দিয়ে করে নেবো। সব কাজকর্ম শেষ রান্নাঘরের, এখন 9:40 বাজে। কালকে এইরকম টাইম নাগাদ আমি রান্নাঘরে জাস্ট এন্ট্রি নিয়েছিলাম, বলো হয় কখনো? তারপরে মিনি কাটলেট করেছি, ওই চিকেন কাটলেট যেটা, সেটা করেছি, কিমা করেছি, এত রকম হয়েছে। 11:15 কাল ব্রেকফাস্ট খেতে বসেছি, মানে আমি এখনও সেটা মানে ভাবতেই পারছি না। আজকেরটা তবু ঠিক আছে, যদিও একটু দেরি, বাট স্টিল ঠিক আছে। 9:40 হতে চললো।
বাইরে বেশ ভালোই রোদ আছে, কিন্তু খুব মানে হাওয়া একদম সেই উইন্ডি যাকে বলে সেইটাই। চলো বসি আগে। এই যে আমার ব্রেকফাস্টে ওটস আর একটা বাপুজি কেক নিয়েছি, দেখো দেখিয়ে দিলাম তোমাদের। বাপুজি কেকটা কালকে বিকেলবেলা ওই স্ন্যাক্স আইটেম যখন খাই তখন খেয়েছি, একটা দারুণ খেতে। অনেকদিন পর ওটস খাচ্ছি। এখনো দেখো 7 টাকায় যে পাওয়া যায় ভাবাই যায় না, তাই না? এমনি সব মিয়ামো টিয়ামোরে বলো, এইটুকু একটা পেস্ট্রি মানে জাস্ট একটা পিস স্লাইস যাকে বলে, সেটাই কত দাম, 50 টাকা, 32 রুপিস এরকম সব দাম। আর এটা দেখো এই সেম শেপ সেম সাইজ বছর বছর রয়েছে, এখন বেড়েই সামান্য 7 টাকা হয়েছে, সেটা আর হবে না? সব জিনিসেরই তো দাম বেড়ে গেছে। কি ভালো খেতে না, তোমরা এখনো যারা খাওনি একবার টেস্ট করো। কোথায় পাওয়া যায় আমি ঠিক জানি না, বাচ্চুদা তো বললো শিয়ালদা থেকে নিয়ে এসছে, এমনি এসব দোকানে তো কোথাও দেখিনি। তোমরা পাউরুটিওয়ালার কাছে খোঁজ করে দেখতে পারো বা ওদেরকে বলতে পারো এনে দিতে, যদি এনে দেয় আর কি। খেয়ে তারপরে চান করব, হেয়ার ওয়াশ করব না আজকে, কেননা কালকে ম্যাগিকে খুব সম্ভবত যদি চান করাই তাহলে হেয়ার ওয়াশ তো করতেই হবে, কালকে একেবারে হেয়ার ওয়াশ করব, কেননা ও যা জলের ছিটে মারে না, আমার মাথা থেকে পা অব্দি সব অর্ধেক 80% ভিজে যায়। চলো খেয়ে নি, তারপর আসছি। 10:30 বাজে, আমি একদম ফ্রেশ হয়ে গেছি, চান টান করে জাস্ট হেয়ার ওয়াশ করিনি। তো আজকে একটা দারুণ জিনিস পড়ে শোনাবো, যেটা আমার মনে হয় অনেকেরই এটা উপকারে লাগতেও পারে। টক্সিক মানুষ চিনবে কি করে? আমরা অনেক সময়তেই শুনি না যে টক্সিক মানুষ বা বিষাক্ত মানুষ আর কি যাকে বলে। এবার বিষাক্ত মানে এমন নয় যে সারা গায়ে সে বিষ মেখে বসে আছে, সেটা নয়, বাট সুবিধের নয়, পাতি ভাষায় সুবিধের নয়। তো এই রকম মানুষ চিনবে কি করে? আমরা কি চট করে চিনতে পারি? চিনতে পারি না বলেই কিন্তু আমরা প্রতি পদে ঠকি। অনেকেই আমরা চিনতে পারি না, আবার অনেকে হয়তো চিনতে পারে, কিন্তু অ্যাটলিস্ট আমি তো পারি না। তো কি করে চেনা যায়? তো সেই কয়েকটা পয়েন্ট আমি বলবো, যেগুলো তোমরা একটু মিলিয়ে দেখো তো তোমাদের সঙ্গে এরকম মানুষের কোনো আদান প্রদান আছে কিনা, বা তোমাদের মানে রিলেটিভ বা বাড়ির মধ্যেও এরকম টক্সিক মানুষ আছে কিনা। এই পয়েন্টগুলো শুনে তোমরা কিন্তু একটু যাচাই করে দেখতেই পারো। তো টক্সিক মানুষ চিনবে কি করে? আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছেন। টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো টের পাবেন না, কিন্তু একটা সময় মনে হবে আপনার চারপাশটা ভারী, মনটা ক্লান্ত। হঠাৎ একদিন বুঝবেন এই ভারটা আসলে মানুষের তৈরি। কিন্তু কিভাবে বুঝবেন যে কেউ একজন টক্সিক? এমন কিছু আচরণ আছে যেগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক। চলুন টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি। কাশ আমি এই লেখাটা আমার বহু বছর আগে পেতাম, কেননা আমিও এরকম একজন টক্সিক মানুষের কবলে পড়েই মানে অনেক কিছুই আমার স্বপ্ন ভেঙে গেছে, অনেক কিছু নষ্ট হয়ে গেছে। তো এই
আচরণগুলোর হদিশ যদি আমিও আগে পেতাম আমারও উপকারে লাগতো। তো এখনও আমি যখন পেয়েছি ভাবলাম তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা এখনও অবধি নতুন রিলেশনে রয়েছো বা আগামী দিনে বিয়ে করবে বা যারা অলরেডি অনেক দিন বিয়ে হয়েও বাড়িতে আছো, তারাও অন্তত বারবার না ঠকে একটু চেনার চেষ্টা করো, এই পয়েন্টগুলো একটু শোনো এবং মাথায় রাখার চেষ্টা করো। সব কিছুতেই খুঁত ধরার অভ্যেস, এটা নাম্বার 1 পয়েন্ট। টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না, পারেনও না। আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায়। মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয়, বরং তারা আপনাকে ছোট করার জন্যই এই চেষ্টাটা চালিয়ে যায়। নাম্বার 2, কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে। তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাসটা হারাতে শুরু করবেন। তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধে মতো পরিস্থিতি গড়ে তোলে। সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছার ক্রীড়ানক হয়ে গেছেন। খুব সত্যি কথা, কিন্তু আমি অন্তত পরকে পরকে মিলিয়ে দেখছি। নাম্বার 3, আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা। তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে। হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে, কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে আপনার মনে হতে শুরু হবে। নাম্বার 4 পয়েন্ট, তাদের সমস্যার জন্য আপনি দায়ী। তারা সব সময় ভিকটিম। সব সমস্যার দায় তাদের নয়, বরং পৃথিবীর বা আপনার। তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না, বরং আপনাকেই দায়ী করবে। আপনি সব সময় দেখবেন একটা অপরাধ বোধে ভুগছেন। নাম্বার 5, কথায় কথায় অভিযোগ। তাদের চারপাশে সব কিছুই যেন খারাপ, সব কিছুতে তারা অভিযোগ করে। এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনটাকে শেষ করে দেয়। এত অবধিও শুনে তোমাদের 5খানা পয়েন্ট অলরেডি বলে দিয়েছি। তো এত অবধিও শুনে তোমাদের নিশ্চয়ই অনেকেরই হয়তো মনে হচ্ছে যে আরে এর ভেতরেই তো এই গুণগুলো পাই, এর ভেতরে তো এই গুণগুলো পাই, এরকম নিশ্চয়ই মনে হচ্ছে। চিনতে শেখো টক্সিক মানুষদের, তাহলে দেখবে আখেরে তোমারই লাভ হবে। নাম্বার 6 পয়েন্ট, আপনার অনুভূতি নিয়ে খেলা করে। তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবেই না। আপনাকে কষ্ট আপনার কষ্ট, আপনার সুখ কিছুতেই তাদের কিচ্ছু যায় আসে না। এমনকি যখন তারা আপনাকে আঘাত করে তখনও তাদের মনের কোণায় বিন্দুমাত্র মায়াও জন্মায় না। নাম্বার 7, আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করে। আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না, বরং ঈর্ষান্বিত হয়। আপনার অর্জনকে হালকা করে দেখা, ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা অলওয়েজ চালিয়ে যায়। নাম্বার 8 পয়েন্ট, আচরণে এক ধরনের দ্বিচারিতা। একদিন তারা খুব মিষ্টি, আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার। এই অস্থিরতা আপনাকে সব সময় একটা মানসিক চাপের মধ্যে রেখে দেবে। আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সঙ্গে মিশতে হবে। আমি তো যা মিলিয়ে দিচ্ছি না, চিন্তা করতে পারবে না। যদিও এখন মিলিয়েও আমার কিছুই আখেরে লাভ হবে না, কিন্তু তাও মানে ছবির মতো যেন ভেসে উঠছে। নাম্বার 9 পয়েন্ট, শুধু নেওয়ার অভ্যেস, কিছুই না দেওয়া। টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া। তারা আপনাকে ব্যবহার করবে, আপনার থেকে সুবিধেগুলো নেবে, কিন্তু বিনিময়ে কিচ্ছু দেবে না। আর নাম্বার 10 পয়েন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার নাকে গুরুত্ব না দেওয়া। তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না। আপনার সময়, মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই। টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয়, কিন্তু এটা অত্যন্ত জরুরি। জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান। এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকে প্রাধান্য দিতে শিখতে হয়, এটাই মনে রাখবেন। দারুণ লাগলো, বিশ্বাস করো। মানে আমি প্রত্যেকটা পয়েন্ট আমার মনে হয়েছে একদম পারফেক্ট। তোমরাও তো এই পয়েন্টগুলো শুনলে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানিও যে এই রকম পয়েন্ট আছে, এরকম কোনো মানুষের সংস্পর্শে তোমরা নেই তো, তোমাদের বাড়ির মধ্যে লুকিয়ে নেই তো এরকম কোনো মানে ক্যারেক্টারিস্টিকওয়ালা মানুষ। তাহলে জানবে টক্সিক কোনো মানুষকে নিয়ে তুমি কিন্তু দিন কাটাচ্ছ।
এবং নিজের শান্তির জন্যে, নিজের ভালো থাকার জন্যে যতটা সম্ভব এই টক্সিক মানুষদের থেকে দূরে থাকাটাই কিন্তু আমাদের উচিত। এবার সবসময় সবাই তো আর বেড়াজাল পেরিয়ে চলে আসতে পারে না টক্সিক মানুষের মানে ঘেরাটপ থেকে। তো তাই বলবো, যারা পারে না তাদের উচিত অন্তত যতটা পারা যায় তাদের থেকে দূরে রাখা নিজেকে, কিংবা তাদেরকে যতটা সম্ভব এড়িয়ে চলা। সেটা তো করাই যায়, বেশি হৃদ্যতা না করলেই হলো, একটু এড়িয়ে থাকলেই হলো, বা একটু নিজের জগৎ নিয়ে থাকলেই হলো। চেষ্টা করে দেখো না, তাহলে আখেরে তোমাদেরই কিন্তু লাভ হবে। তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আর কিছু এখন করার নেই আমার। ম্যাগুকে খাওয়াবো, সেটাও এখন দেরি আছে। আজকে কিন্তু মোটামুটি একদম টাইমেই আছি, এখন 10:40 বাজে, আমার সব কাজ শেষ। যাই হোক, এই আর্টিকেলটা কিন্তু আমার মনে হলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে শেয়ার, তাই জন্যেই করলাম। তোমরা একটু পয়েন্টগুলো একবার না হয় বারবার শোনো, বারবার শুনে মিলিয়ে দেখো যে তোমাদের এই ফ্যামিলিতে বা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে বা তোমাদের কোনো রিলেশনের মধ্যে এই রকম টক্সিক মানুষ কে আছে। তো তার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করবার অলওয়েজ চেষ্টা করবে, না হলে কিন্তু তোমার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। তো চলো, এই অবধিও যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। নিশ্চয়ই দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, এইসব টক্সিক মানুষদের থেকে অলওয়েজ নিজেকে দূরে সরিয়ে রাখবে। লাভ ইউ অল।